নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের বাড়ি দুর্গাপুজোর মহানবমীর দিন কিন্তু মাকে বিভিন্ন রকমের পদ রান্না করে দেওয়া হয়। অষ্টমী এবং সপ্তমীর দিনকে অত বেশি কিছু রান্না করে দেওয়া যায় না, ভাত বা খিচুড়ি সমস্ত কিছু কিন্তু মাকে দেওয়া হয়। কিন্তু নবমীর দিন চেষ্টা করি আমরা বিভিন্ন রকমের পদ মাকে রান্না করে দেওয়ার। একমাত্র এই দিনটাতে কিন্তু আমাদের বাড়িতে অন্নকূট হয় এবং বিভিন্ন রকমের পদ রান্না করে কিন্তু মাকে দেওয়া হয়। আজ আপনাদের সাথে শেয়ার করব এই মহানবমীর দিন কী কী মাকে দেওয়া হয় রান্না করে, সমস্ত কিছুই থাকছে কিন্তু আজকের এই ব্লগটিতে। আর শুধু তাই নয়, এই নবমীর দিন কিন্তু মায়ের যজ্ঞ হয়। যেহেতু নবমীর দিন আমাদের বাড়িতে পোলাও, ফ্রাইড রাইস আর পনিরের একটা বিরিয়ানি মতন করবো, সেই কারণের জন্য কিন্তু মশলাটাকে প্রথমে বানিয়ে নিয়েছিলাম। এই মশলার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরা, সামুরা, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছুই কিন্তু ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। এই যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। আমি অনেক সময় সানরাইজের গুঁড়ো মশলা ইউজ করি, যেটাতে কিন্তু অতটা বেশি স্মেল আসে না। কিন্তু বিশ্বাস করো, এই যে মশলাটা বানিয়ে নেওয়ার পর এই মশলাটা যদি আমি পোলাওতে ইউজ করি, তাতে কিন্তু আলাদা একটা গন্ধ ছাড়ে। তো সেই কারণের জন্য কিন্তু এই জিনিসটাকে করে রাখলাম। এই জিনিসগুলো করতে তো অনেকটা টাইম লাগে, তো আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছিলাম। নবমীর দিন মাকে যে সমস্ত পদ দেওয়া হয় তার মধ্যে কিন্তু পাটিসাপটা পিঠে থাকে, পুলি পিঠে থাকে এবং থাকে মালপোয়া, যেগুলো করে নিয়েছিলাম আমি আগের দিনকেই। কারণ সকালবেলায় উঠে এই সমস্ত কিছু করতে কিন্তু অনেকটাই টাইম চলে যাবে, তো সেই কারণের জন্য কিন্তু আমি আগের থেকে এগুলো কিন্তু বানিয়ে রেখেছিলাম। দুর্গাপুজোর সময় তো আমি হাওড়ার থেকে ফুল আনি, নদে তো জেনে জানো তোমরা। তো সেই ফুলটার মধ্যে না পদ্মটা একটু বেশি করে এনেছিলাম, 200 পিস পদ্ম এনেছিলাম। তো ওই পদ্মটারই কিন্তু একটা মালা বানিয়ে রেখেছিলাম আগের দিনকে। কিন্তু পাপড়িটা আমি ছাড়িয়ে রাখিনি, যেহেতু পাপড়িটা ছাড়িয়ে রাখলে না কালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে একটু বেশি। যেহেতু ভিতরের যে পাপড়িগুলোই আমার লাগবে এই মালাটার জন্য, তো সেই কারণের জন্যই কিন্তু পাপড়িগুলোকে রেখেই আমি কিন্তু মালাটা গেঁথে রেখেছিলাম আগের দিনকে। কারণ এতগুলো রান্না করতে করতে আবার মায়ের জন্য মালা গাঁথাটা খুব সমস্যার মধ্যে পড়তে হবে, তো সেই কারণের জন্যই কিন্তু মালাটাকে গেঁথে রেখেছিলাম। পরের দিন সকালবেলায় রান্না করতে করতে কিন্তু আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেখলাম সত্যি কথা বলতে গেলে খুব একটা কিন্তু সময় লাগেনি তখন। আর প্রথমেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম পায়েসটা, আর সেই সঙ্গে বসিয়ে দিয়েছিলাম 8-9 রকমের ভাজা। ভাজাটা হয়ে যাওয়ার পর কিন্তু করে নিয়েছিলাম ধোকার ডালনা। অন্যদিকে কিন্তু আমি কাশ্মীরি আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু করে নিয়েছিলাম পনিরের তরকারিটা। এই পনির থেকে কিছুটা পনির তুলে রাখবো বিরিয়ানির জন্য, তাই জন্য কিন্তু পনিরে কোনো রকমভাবে আমি রং দিইনি, মানে হলুদ বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কোনো কিছুই দিইনি, একদম সাদা মাটা একদম পনির করেছিলাম। পনিরটা হয়ে যাওয়ার পর কিন্তু ভাতটা বসিয়ে নিয়েছিলাম। গরমটা তো রয়েছে প্রচণ্ড, তো সেই কারণের জন্যই কিন্তু চালের জিনিসগুলো কিন্তু একটু পরে করেছিলাম। ভাতটা হয়ে যাওয়ার পর ফ্রাইড রাইসটা করে নিয়েছিলাম এবং তারপর কিন্তু পনিরের যে বিরিয়ানিটা ছিল সেই পনিরের বিরিয়ানিটাও কিন্তু করে নিয়েছিলাম। চাটনি পায়েসটা হয়ে থাকলে না অনেকটা কিন্তু টাইম কিন্তু বেঁচে যায়, তো সেই কারণের জন্য চাটনি পায়েসটা সবার আগে করে নিয়েছিলাম আমি। আর একদম শেষে করেছিলাম পোলাওটা। আর এই পোলাওটা করতে করতে কিন্তু আমি পদ্মের যে পাপড়িগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম, আর তারপর পদ্মটার মালাটা কিন্তু প্রস্তুত হয়ে গেছিলো এবং মাকে কিন্তু পরিয়ে দিয়েছিলাম পদ্মের মালাটা। আমাদের বাড়িতে কিন্তু এই নবমীর দিনই কিন্তু মাকে আমিষ ভোগ দেওয়া হয়। তো বাবাকে বলেছিলাম, বাবা কিন্তু ইলিশ মাছ আর কাতলা মাছ এনেছিল। মাছটার আমি আর ভাবছিনি, আমি কিন্তু পুজো বসে করেছিলাম, মা পরে কিন্তু ভেজে দিয়েছিল এই মাছটা একটু বেশি করে আনা হয়েছে, কারণ কালকেও আমাদের মাছ লাগবে। কালকে যেহেতু বিজয়া দশমীর দিন কিন্তু মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ ভাজা এবং পান্তা ভাত কিন্তু মাকে দেওয়া হয়। এছাড়া এই নবমীর দিন কিন্তু মাকে বিভিন্ন রকমের মিষ্টি দেওয়া হয়। থাকে কুচো নিমকি, কুচো গজা, খাজা গজা নিমকি, বিভিন্ন রকমের মোয়া ছিল পঞ্চদেবতার জন্য একটা নৈবেদ্য, আর মায়ের জন্য একটা ফলমূল দিয়ে সুন্দর করে একটা নৈবেদ্য ছিল। এবছর না তরমুজ আমি আর কিনিনি, জানো তো, প্রত্যেক বছর তরমুজ কিনি যেমনটা সাদাতে ভাব থাকবে, তো সেই কারণের জন্য এবছর আর তরমুজ কিনে আমি আর ঠকিনি। তো লেবুটা কিনেছিলাম একটা
বাতাবি লেবু, সেই বাতাবি লেবুটাই কিন্তু আমি মাকে দিয়েছিলাম। সমস্ত রান্নাবান্না করে নেওয়ার পর কিন্তু মায়ের স্নানটা প্রথমে আমি সারিয়ে নিয়েছিলাম, কারণ স্নান করাতে না একটু জায়গা লাগে। তো আমার ঠাকুর ঘরটা প্রায় ভর্তি হয়ে যায় জিনিসপত্রে, তো সেই কারণের জন্য কিন্তু মায়ের স্নানটা আগে করিয়ে নিয়ে তারপর কিন্তু মায়ের যে ভোগগুলো ছিল সেই ভোগগুলো কিন্তু এক এক করে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম। এই অন্নকূটের দিন কিন্তু মাকে যে এই বিভিন্ন রকমের পদ দিয়ে বাটিগুলোকে সাজিয়ে দেওয়া হয়, এটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আমি যখন ছোটোবেলায় যখন অন্য অনেক বাড়িতে যখন এই জিনিসগুলো দেখতাম, আমার খুব ইচ্ছা হতো যে আমার বাড়িতেও যখন পুজো হবে তখন কিন্তু আমি এরকম করে সাজাবো। তো যখন থেকে আমার বাড়িতে দুর্গাপুজো হয় তখন থেকে কিন্তু এরকম করে কিন্তু জিনিসপত্র কিন্তু সাজিয়েছিলাম। প্রথমে তো এত বাটির ছাতি সব কিছু ছিল না, বলেছিলাম তোমাদেরকে, সব একটু একটু করে মায়ের কৃপাতে কিন্তু আমি করেছি। আর কথাতেই রয়েছে, ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে। তোমরা দর্শন করো মায়ের ভোগ। এই নবমীর দিন কিন্তু অষ্টমীকৃত, অর্থাৎ অষ্টমীর দিন আমরা যা যা পুজো করেছি সমস্ত কিছু কিন্তু আবার রিপিট হয়। নবমীর দিন কিন্তু মায়ের দন্তকাষ্ঠ দিয়ে পুজো হয়ে যাওয়ার পর, মায়ের স্নানাদি হয়ে যাওয়ার পর কিন্তু অষ্টমীর যে পুজোটি হয়েছিল সেই রকমই সেম পুজো হয়েছে, শুধুমাত্র গন্ধপুষ্পে সবাইকে পুজো দিয়ে মায়ের ষোড়শ হয়ে গেছিলো। তারপর পঞ্চদেবতা আহ্বান হয়েছিল, সবাইকে পুজো করে নেওয়ার পর কিন্তু চণ্ডীপাঠ সমাপন করেছিলাম। এবং অপরাধ আর ক্ষমা ভাগ যেটা ছিল সেটা কিন্তু আমি দশমীর দিন পাঠ করেছিলাম। নবমীর দিন আমাদের বাড়িতে কিন্তু আর একটা জিনিস হয়, দশমহাবিদ্যার পুজো। দশমহাবিদ্যাকে 10টি দ্বীপ, ধূপকাঠি এবং পুষ্প দ্বারা কিন্তু গন্ধে পুষ্পে কিন্তু মেইনলি এই দশমহাবিদ্যার পুজো হয়। এটা প্রত্যেকটা বছরই হয়ে আসছে, এখনও কিন্তু হয়। এরপর বলিদান এবং অঞ্জলি এবং আরতি হয়ে যাওয়ার পর সর্বশেষে কিন্তু যজ্ঞে বসে পড়া হয়েছিল। দুর্গাপূজার যজ্ঞ কিন্তু বৈদিক যজ্ঞ, আর বৈদিক যজ্ঞ করতে কিন্তু একটু সময় লাগে। মাকে এই পদ্মের মালাটা পরিয়ে দেওয়ার পর কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আমি না প্রত্যেক দিনের মালা প্রত্যেক দিন কিন্তু খুলে ফেলি, কারণ কি জানো তো, এই এত মালা আর যে গরম পড়েছে আমরা নিজেরাই থাকতে পারছি না। মায়ের তাহলে কতটা কষ্ট হবে। একে তো এরকম জবরজং শাড়ি, তার মধ্যে রয়েছে এত গয়না পড়েছে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে প্রত্যেক দিনের ফুলটা এই গায়ের মধ্যে না পুচিয়ে তাটাকে যদি খুলে ফেলা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু প্রত্যেক দিনের ফুল কিন্তু প্রত্যেক দিন অন্য একটা জায়গায় রেখে দিয়েছি, বিসর্জন দিইনি, যেহেতু পুজো হয়েছে। তো পুজোর একদম শেষে কিন্তু আমরা সেই দশমীর দিনের পর কিন্তু আমি এই সমস্ত ফুল নিয়ে গিয়ে কিন্তু জলে বিসর্জন দিয়ে আসি। আর তোমরা অনেকেই অনেকবার টেক্সট করেছো, অনেকে কমেন্ট করেছো যে আমাদেরকে শাড়িগুলো আমরা কোথা থেকে কিনি। আমি অনেকবার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, তোমরা হয়তো পুরো ভিডিও দেখো না, তো সেই কারণের জন্যই হয়তো তোমাদের এই প্রশ্নটা বারবার আসছে। তোমাদের বলে রাখি, আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ট্রায়াঙ্গুলার পার্ক অথবা গড়িয়াহাটের ব্রাঞ্চ থেকে কিন্তু মায়ের জন্য বেনারসিটা কিনি। আর যে ছোট যে তাঁতের শাড়িগুলো দেখলে না, সেই তাঁতের শাড়ি আর ধুতিগুলো কিন্তু আমি হাওড়া মঙ্গলার হাট থেকে কিনছি। হাওড়ার মঙ্গলার হাটটা কোথায়? গ্রিন লাইনের, তোমরা হাওড়া ময়দানের মেট্রো ধরবে, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নামবে, ওখানে কাউকে জিজ্ঞাসা করবে শাড়ির হাটটা কোথায়। মঙ্গলবার যাবে, মঙ্গলবার গিয়ে শাড়ি হাটে গিয়ে ঠিক লিফটের সামনে কিন্তু বসে ওই লোকটি, ওনার কাছে কিন্তু তোমরা শাড়ি পাবে। ওই এলাকার মধ্যে দুজনের কাছে বোধহয় তোমরা ওই ছোট তাঁতের শাড়ি আর ধুতি কিন্তু পাবে। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো আমার এই ভিডিওগুলোতে, তার জন্য কিন্তু সবাইকে খুব 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এরকম করেই আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখার চেষ্টা করবে। এর পর কিন্তু আরও অনেক নতুন ভিডিও আসছে তোমাদের জন্য, তাই আমার ভিডিওর সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে। নবমীর দিন কিন্তু একটা চাপ যায় যে এত কিছু রান্না করার থাকে, তো টাইম মতন বসাটাও কিন্তু একটা খুব চাপের থাকে। আমি কিন্তু নবমীর দিন পুজোয় বসতে বসতে প্রায় 9:30 বেজে গেছিলো। তবে একটা দিকে খুব ভালো যে এবছর কিন্তু টাইমিংগুলো খুব সুন্দর করেছে, তো সেই কারণের জন্য কিন্তু পুজোটা ঠিকঠাক সময় কিন্তু আমরা শেষ করতে পেরেছিলাম। 2026-এ তো শুনছি আবার সেম অবস্থা হবে, মানে 2024-এর মতন না, আগের দিন পড়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যায় দুর্গাপুজো। আর যারা একার হাতে পুজো করে না তাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো বলতে নেই, এবছর কিন্তু আমার পরিবারের কিছু লোক, মানে কাকিমা, বৌদি, এরা কিন্তু এসে কিন্তু কিছুটা হেল্প করে দিয়েছে আমাকে।
সেই কারণের জন্য কিন্তু অনেকটাই কিন্তু আমি করতে পেরেছি। আর এই নবমীর দিনটা না আমি আশেপাশে অনেক লোককে কিন্তু আমি একটু ভোগ খাওয়াই, সেই কারণের জন্য কিন্তু একটু চাপ যায় নবমীর দিনটায়। আর এই নবমীর থেকেই কিন্তু আমরা মাছ খাওয়া স্টার্ট করি আবার, যেহেতু ষষ্ঠী থেকে আমাদের মাছ খাওয়াটা বন্ধ হয়ে যায়, তো সেই কারণের জন্যই কিন্তু নবমীর দিন মাকে মাছ খাইয়ে তারপর কিন্তু আমরা মাছ খাওয়া শুরু করি আবার। এবছর কিন্তু ইলিশ মাছের দামটা কিন্তু একটু বেশি ছিল, প্রায় ১,৫০০ টাকা নিয়েছিল একটা ইলিশের দাম। তো সেই কারণের জন্যই কিন্তু অল্প করেই বাবা এনেছে ইলিশ মাছ। 2 দিন লাগবে, নবমী দশমী 2 দিন। মা দুর্গার ষোড়শটা যেটা সেটা কিন্তু আমি আগের দিনকে সাজিয়ে রেখেছিলাম। আর রচনার হাঁড়িটা আগের দিনকে সাজিয়ে রাখার জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। আর স্নানের জন্য যে একে একে বাটিতে করে সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আমার এই বছর। আমি চেষ্টা করব প্রত্যেকটা বছর এরকম করে পুজোটা করা, তাহলে না অনেকটা টাইম বাঁচে। এবছর যেহেতু দুর্গাপুজোটা একটু আগে পড়েছে, তো সেই কারণের জন্য কিন্তু গরমটাও প্রচণ্ড বেশি। যাই হোক, গরম পড়ুক, বৃষ্টি যাতে না হোক, বৃষ্টি হলে না খুব অসুবিধা হয়। এই 4টে দিনের জন্য তো প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে, আর বৃষ্টি হয়ে গেলেই না খুব অসুবিধায় পড়ে যায়। তবুও কিন্তু নবমীর দিন কিন্তু বৃষ্টি হয়েছিল বিকেল 4টে থেকে, আর সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে। মা আসার আগে যেভাবে দুর্যোগ শুরু হয়েছিল, কিছু কিছু মানুষ তো অনেক বাজে বাজে কমেন্ট করেছিল, দেখলাম যে নিজেকে রক্ষা করতে পারেনি সে কী করে ভক্তদের রক্ষা করবে। অনেকে, মা যদি চায় না সব কিছু করতে পারে। দেখলেন তো, পুজো কিন্তু হবে না করে ঠিক হয়ে গেল, ঠিকঠাক মতো যথেষ্ট ভালোভাবে হয়েছে দুর্গা পুজোটা। হয়তো বৃষ্টিটার জন্য অনেকটা অসুবিধা হয়েছিল, কিন্তু যাই হোক, কুমোরটুলির অনেক মানুষদের অনেক অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আজ দুর্গা পুজোটা কিন্তু আমরা সবাই ভালোভাবে এনজয় করতে পারছি। মায়ের এই যজ্ঞতে কিন্তু আমাদের 108টা বেলপাতা উৎসর্গ করতে হয়, আর এই যজ্ঞ করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেগে যায়। কালিকা পুরাণ মধ্যে যদি তোমরা যজ্ঞ করো তাহলে কিন্তু 108টা বেলপাতার মন্ত্র হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। কিন্তু আমি না প্রথম থেকেই এই নবমীর হোমের 108টা বেলপাতা অন্য মন্ত্রে দান করি। সেটি কি? ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যায় মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃত্তে ভদ্রকাল্যে ডিং অঙ্কুম দুর্গায় নমঃ স্বাহা। এই মন্ত্রে কিন্তু আমি মায়ের যজ্ঞের আহুতি দিই। তো সেই কারণের জন্যই কিন্তু সেই মন্ত্রই কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে আমাদের বাড়িতে। যজ্ঞতে সবাইকে আহুতি দেওয়ার পর কিন্তু পূর্ণাহুতি দিয়ে তারপর কিন্তু যজ্ঞ সম্পন্ন করা হয়েছিল। আর যজ্ঞ শেষ, পুজোও শেষ। এই নবমীর দিনটা আসলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, কারণ এই সারাটা বছর ধরে আমরা কিন্তু ওয়েট করে থাকি এই মাত্র 4টে দিনের জন্য। ভালোভাবে প্ল্যান করি আমরা কী করে মাকে সাজাবো, কী করে মাকে সেবা করব, সমস্ত কিছুই কিন্তু একটা প্ল্যান থাকে। আর নবমীর দিন আসলেই না সেই মন খারাপটা যেন কোথাও না কোথাও যেন চলে আসে, যে সারাটা বছর ধরে তো এই কটা দিনের জন্য ওয়েট করে থাকি, তো আসলো পুজো, সঙ্গে সঙ্গে কিন্তু কোথা দিয়ে বেরিয়ে যাবে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। পুজো আসছে, এটাই কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পুজো যখন শেষ হয়ে যায় সত্যি কথা বলতে গেলে কিন্তু মন খারাপ হয়। মহানবমীর এই ব্লগটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আসছে লক্ষ্মী পুজো ব্লগ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেলকে। চলুন আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। নমস্কার।